দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টেলিভিশনের সৃজনের আড্ডা অনুষ্ঠানে। পবিত্র কোরবানির ঈদে এই আড্ডা আপনাদের সঙ্গে সময় কাটাবো। আমরা এসেছি একটা অসাধারণ দম্পতি ডক্টর সেলিম জাহান এবং কবি শামীম আজাদের বাসায়। একটা চমৎকার সময় কাটাবো এদের সঙ্গে আড্ডায়, স্মৃতিতে এবং একই সঙ্গে সৃজনশীলতার মধ্যে দিয়ে। শামীম আপা কেমন আছেন? আর ভালো না থেকে পারা যায়? নিশ্চয়ই আপনিও ভালো আছেন সেলিম ভাই। ভালো আছি। কোরবানি শৈশবের একটা ব্যাপার ছিল নিশ্চয়ই আপনার জীবনে। কেমন ছিল সেই শৈশবের কোরবানিটা? কোরবানির আসলে শৈশবের স্মৃতিটা আমার মনে হয় যে বেশিরভাগ মানুষের খুব সুখকর স্মৃতি নয়। আচ্ছা। সুখকর স্মৃতি না হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে তো এটার সাথে তো চাঁদ দেখার কোনো সম্পর্ক নেই। নাই। অতএব ঈদের আগের রাতে বা সন্ধ্যায় চাঁদ দেখার যে আনন্দ সেইটা এখানে নেই। দ্বিতীয়ত প্রথাগতভাবে আমাদের দেশে নতুন জামা কাপড় জুতো এটা ওই আগের যে ঈদটা ঈদুল ফিতরের সময় বাচ্চারা পায়, কোরবানিতে ঠিক এটা তখন পায় একটা না মাংসের ব্যাপার থাকে। নিশ্চয়ই। আর তৃতীয় যেটা যার জন্য বহু বাচ্চার বা বহু শিশুর মনের মধ্যে গভীর একটা রেখাপাত করে সেটা হচ্ছে গরু বা পশুর কোরবানি। পশু করবেন। অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় এটা দেখার জন্য, কিন্তু আমার মনে হয় যে এটা বাচ্চাদের মনোজগতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। হতে পারে। শামীম আপা, আপনার সঙ্গে যে কথা শুরু করার আগে শুরুই করতেছি একটা কবিতা দিয়ে। যেহেতু আপনি কবি, আপনি একটু কোরবানির কবিতা তো নয়। না, নিশ্চয়ই না। আপনার কবিতা। আচ্ছা, আমি এটা রাখি হ্যাঁ, তাহলে। রাখুন ওখানে। হ্যাঁ। আর কবিতাটি পড়বো বলে আমাকে তো আগেই বলেছিলে, হুম। সেই জন্য আমি আমার প্রথম খণ্ড কবিতা সংগ্রহ থেকে পড়ছি। কবিতাটা বইটা খুব সুন্দর এবং পাঞ্জেরি খুব বইটার চমৎকার প্রকাশনা তার চেয়ে ওদের। সুন্দর আমার ছবিটা। ছবিটা কে এঁকেছে? এটা এঁকেছেন মুক্তিযোদ্ধা এবং শিল্পী তাজুল ইমাম। যিনি বিদেশে আছেন। হ্যাঁ, আর পাঞ্জেরির থেকে বেরিয়েছে। তো মনি, কবিতাটার নাম হচ্ছে স্পর্শের অপেক্ষা। সময় বেঁধেছি এই বাতাসের সাথে, প্রতিটি ঋতুতে মন্বন্তরের ছায়া, নীতি নিয়মের রূপান্তরের দায়ে পারে না খুলতে দোয়েল নম্র পাখা। আহা। আত্মগ্লানিতে উঠোনের চারা বাড়ে, নতুন ক্ষোভের জল ঝরে তার গায়ে, মৌসুমি বিষে দারিদ্র্যে বন্যায় স্বপ্ন কলস পুনরায় ভেসে যায়। সূর্যেও নেই সময়ের সন্ধান, প্রতিনিয়তই আস্থা হারায় রেখা। অশ্রুর বেগ বিনিদ্র শয্যায় সেই ছেলেটির মেলেনি তবুও দেখা। প্রহরের পর পালক যে খসে যায়, কি করে দোয়েল খুলবে ফুল্ল পাখা। উঠোনের সেই চারাটির মরা গায় নতুন একটি পাতাও কি দেখা যায়। বাহ! বাহ! একজন কবি কতভাবেই না দৃশ্যকল্প এবং একই সঙ্গে মনোচৈতন্যের বিবরণ এইভাবে আঁকতে পারে তার। আমি আঁকা বলছি, আপনি তো শব্দে কবিতাটা এঁকেছেন কিন্তু। শিল্পীর তুলির মতো, তাই না? এটা খুব সুন্দর করে বললে সত্যি, কিন্তু যে আমরা তো আমাদের তো ৫ অনুভূতি যেটা বলি না, ৫ রকম অনুভূতি, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদি মিলিয়ে। তো আমরা যখন লিখি নিজেও বোঝো যে দৃশ্যের ব্যাপারটা আমরা খুব মাথায় রাখি, নিশ্চয়ই। কিন্তু গন্ধ, শব্দ, স্পর্শ সেগুলো আঁকতে গিয়ে যে একটা বেগ পেতে হয় অথবা অনায়াসে লিখতে পারি, ওটার উপর কিন্তু ওটাই লেখাটা তো নির্ভর করে। চিত্রকল্প। হ্যাঁ, সমস্ত কিছু জীবন্ত করে তোলা, মানুষ যেন ঘ্রাণ পায় লেখার থেকে, মানুষ যেন মানে ওই ওই ব্যাপারটাই যে দোয়েলের পাখার নম্রতা, নরম যে সে, তারপর দুটো পাতা। তো এগুলো আমরা সবসময় সব কবিতায় যে আমরা পারি ওটা ফুটিয়ে তুলতে তা নয়, কিন্তু কখনো, কখনো হয়ে যায়। কিন্তু এটা একটা অধ্যবসায়ের ব্যাপার রে নিশ্চয়ই। ভাই। আচ্ছা, সেলিম ভাই এবং শামীম আজাদ। শামীম আজাদ আপনি লিখছেন কবিতা, সেলিম ভাই লিখছেন গদ্য এবং একটা খটোমটো বিষয় অর্থনীতি। এইসব বিষয় নিয়ে আপনারা কাজ করেন। এবং দুজনেরই সংযোগটা আমি যখন আপনাদের সম্পর্কে ভাবি, তখন আমার মনে হয় যে বিধাতা আপনাদের জন্য অপেক্ষা করছিলেন একটু মিলিয়ে দেয়ার জন্যে। এই যে আপনারা মিললেন এবং একই সঙ্গে জীবন যাপন করছেন, কেমন লাগছে দুজনের প্রতি এবং শুরুটা কেমন ছিল? আগে একটা সংশোধনী, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে গদ্য ঠিকই, তবে সম্পূর্ণ অর্থনীতি নিয়ে নয়। না, না, আপনার তো গল্পের বই আছে। হ্যাঁ। এটা বলবো। মানে অর্থনীতিবিদ হওয়ার একটা অসুবিধা হচ্ছে যে লোকে ছাঁচের মধ্যে ফেলে দিতে চায়। আর আমি মনে করি যে আমি অর্থনীতি অত্যন্ত
সহজ ভাষায় আমি সেটা লিখি। তো সুতরাং স্বাভাবিকভাবেই সে বিষয় তো লিখি, কিন্তু তার বাইরেও সাহিত্য বা এই জাতীয় লেখা যেগুলো আছে সেগুলো আমি করে থাকি। আমি অনুভব করছি আপনাদের সঙ্গে আমার যেটুকু সম্পর্ক আসা যাওয়া, আপনারা খুব চমৎকার সময় কাটাচ্ছেন। আপনাদের পারিবারিক জীবনে ছেলেমেয়েরা কে কেমন আছে? ওরা কিভাবে আপনাদেরকে সম্বর্ধিত করেছে? আমার মনে হয় যে এটা সত্যি আমাদের জীবনে ৩ টা দিক আছে। একটা দিক যেটা সবাই জানে বা যেটার প্রতি আপনি ইঙ্গিত করেছেন, যে সৃষ্টিশীল দিক, জি, লেখালেখি, অন্যান্য ব্যাপার। আরেকটা হচ্ছে যে বাইরের জীবন, জি, এই যে টেলিভিশনে, সংবাদপত্রে মানুষের সঙ্গে সংযোগ এটা। আরেকটা হচ্ছে পারিবারিক জি, জীবন। এবং পারিবারিক জীবনে আমাদের ৪ টি সন্তান। স্বামীমের ২ জন, আমাদের ২ জন। সুতরাং আমরা বলি যে আমাদের ৪ টি সন্তান। তাদেরও আবার সন্তান আছে। সুতরাং বুঝতেই পারছেন যে তাদের বয়সটা কী রকমের। আমার মনে হয় যে আমাদের এই দাম্পত্য জীবনে এবং আমাদের মিলিত জীবনে আমাদের সবথেকে বড় আশীর্বাদ হচ্ছে আমাদের ছেলে-মেয়েদের স্বীকৃতি এবং তাদের ভালোবাসা এবং স্নেহ। কারণ এই জাতীয় একটা মিলনে বা এই জাতীয় একটা সম্পর্ক গড়ে তোলার পেছনে বিশেষ করে ছেলে-মেয়েদের যদি সমর্থন না থাকে এবং তাদের আশীর্বাদ, সহযোগিতা না থাকে, তাহলে এটা খুব কষ্টকর হয়ে যায়। একটু বিষাক্ত হয়ে ওঠে কখনো, কখনো কখনো। কখনো বিষাক্ত হয়ে ওঠে, নিশ্চয়ই। আপা আপনি বলুন যে এই জীবনটা আপনি এখন উপভোগ করছেন। আরও উপভোগ করি। একদিকে ছেলেমেয়েরা আছে, আরেকদিকে আমাদের কিছু অনুজ এবং মানে সাহিত্য শিল্প জগতের মানুষ আছেন তোমার মতো, আমাদের দুজনেরই প্রিয়। আচ্ছা। মানে এই সংযোগটাও কিন্তু অসম্ভব মজার। জি। কোথাও সেলিম গেছেন, সঙ্গে সঙ্গে বলবে, "স্যার আপা কই?" আমাকে হ্যাঁ, আচ্ছা। এবং আমাকে দেখলে, "স্যার কেমন আছেন?" তো আমরা ওই মানুষগুলোর মনের মধ্যে দুজনেই আছি। দুজনেই দুজনের নিজের অবস্থান থেকে তাদের মধ্যে আছি। এটাও কিন্তু সমাজে একটা বড় ছায়া ফেলেছে এবং মানে গ্রহণযোগ্যতা যেটা, এ এ এই এই এটা আমাদের মানে পথটা আরো সুগম করেছে এবং আমাদের আড্ডাগুলো তো এইজন্য অনেক ভালো হয়। এমন নয় যে আমার কাছে কেউ এলো সে মানে সেলিমের সঙ্গে কথা বলবে না, অথবা সেলিমের কাছে কেউ এলো আমার সঙ্গে এসেই খোঁজ করবে যে আপা এটা কোথায়? হচ্ছে অনেকটা রদ দেখা কলা বেচার মতো যে আপনার কাছে এলে সেলিম ভাইকে পাবে, সেলিম ভাই গেলে আপনাকে পাবে। দুজনে মিলিয়ে এক ধরনের এই যে আড্ডা গড়ে ওঠে হ্যাঁ, সেরকম। হ্যাঁ, এবং আমার কত মনে হয় যে প্রত্যেকটা মানুষেরও, আমাদের দুজনেরই হুম, নিজস্ব একটা বৃত্ত আছে। জি, আবার সেই বৃত্তটা এক জায়গায় মেলে। মিলে যায়। হ্যাঁ, তো এই বৃত্তের যেখানে মিলন, সেখানে আপনারা আছেন, হ্যাঁ। আমাদের অনুৎসম সাহিত্যিক শিল্পী তারা আছেন। আমরা যেহেতু একসময় শিক্ষকতা করেছি, আমাদের প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী তারা আছেন। এবং এবং টিভিতে ওনারা, আমাদের একটা লেগেসি আছে। হ্যাঁ, নিশ্চয়ই। দুজনেই তো একটা সময় হ্যাঁ, একটু বিটিভিতে বলুন তো। ভীষণভাবে যুক্ত ছিলাম। ছিলাম হুম। এবং আপনার আমার অনুষ্ঠানটার কি নাম ছিল? জীবন এখন যেমন, যেমন জীবন যেমন, জীবন যেমন। সেই সব মানে বাঘা প্রোডিউসার স্যার নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সালেক খান, তারপর হারুন, শাহিদা আরবি। মানে আমার অনুষ্ঠানটা ম্যাগাজিনটা হতো মাসে একবার। সম্ভবত আমিই প্রথম নারী উপস্থাপক যিনি আরকি, আমি বলতাম আরকি, এরকম একটা অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান চালাতে গেলে যা করতে হয়, তখনকার দিনে আমি বলতাম সেফটি পিন থেকে সেটের জন্য বদনাটাও নিয়ে যেতে হতো। সেই বিটিভির সময়ের কথা। তবে আমার অনুষ্ঠান যেটা ছোটদের জন্য জনপ্রিয় হয়েছিল, ওটা ওই যে টিভি রিভিউতে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান বলে মতামত ছিল, সেটা হলো শিশু মেলা। তো ওই শিশু মেলা করতেন কিন্তু আল মনসুর। আল মনসুর তো আমাদের বন্ধু, প্রযোজক ছিলেন। অভিনেতা, প্রযোজক এবং আমাদের সময়ের মানে অত্যন্ত বিখ্যাত নায়ক। হ্যাঁ, আইকনিক একটা হ্যাঁ, ব্যাপার তো ছিল তার। এই আল মনসুরের শিশু মেলা আমিও করেছি। আর এদিক দিয়ে সেলিম, তখন তুমি কি করতে? আমি সমাহার বলে একটা ম্যাগাজিন অনুষ্ঠান করতাম, সেটারও প্রযোজক আল মনসুর ছিলেন। তার আগে ধাঁধার অনুষ্ঠান, সেখানেও আল মনসুর ছিলেন। যে নামগুলো শামীম বলল তারা আমাদের বন্ধুস্থানীয়। আমার প্রযোজকদের মধ্যে প্রয়াত আলী ইমাম ছিলেন, হ্যাঁ, আল ইমাম তো আমারও বন্ধু। হ্যাঁ, রিয়াজউদ্দিন বাদশা ছিলেন, মহামিদ ছিলেন, আহসান হাবিব ছিলেন, আপনার অগ্রজ, জি, এটা আমার অগ্রজ। হ্যাঁ, এরা সবাই ছিলেন। তো, এই যে তখন কিন্তু একটাই তখন আমাদের দেখা হয়নি মনি, এটাই মাঝে টেলিভিশনে মাঝে ওকে আমি এটাই বলতাম, এটা কি করে সম্ভব? আল মনসুরের ডাকনাম তো বেলাল। জি, আমি তো বেলালের কাছে দুজনেই গেছি, কাজ করে চলে এসেছি,
তোমাকে কখনো দেখিনি। কারণ আমরা তো সতীর্থ, হ্যাঁ, হ্যাঁ। অনেকে ভাবে যে আমরা বোধহয় বিশ্ববিদ্যালয়ে পরিচিত ছিলাম। না, আচ্ছা, হ্যাঁ, এটাই তো আমারও ভাবনা ছিল। যে বিশ্ববিদ্যালয় থেকে একটা সম্পর্ক, একটা যোগাযোগ, বন্ধুত্ব, লেখাপড়া। তো বরং মূলত সরি মানে আটকে দিচ্ছি, বরং বেনুকে আমি চিনতাম, বেনুর সঙ্গে আমার কথা ছিল। বেনু, আগের স্ত্রী। হ্যাঁ, এটাই এটাই খুব অদ্ভুত। মানে ওই যে বললে না, নিয়তি কোথায় নিয়ে গেছে সে যে বলল। কারণ টেলিভিশনে যেমন অন্যান্য উপস্থাপক বা অন্যান্য যারা অনুষ্ঠান করতেন তাদের সঙ্গে প্রায়শই দেখা হতো, একজন বেরিয়ে যাচ্ছে আমি ঢুকছি বা আমি বেরিয়ে অথবা যাচ্ছি, প্রোডিউসারের তিনি ঢুকছেন। টেবিলে দেখা হয়ে যেত, টেবিলে তো চা আড্ডা খেতে তো খেতে হতো, হ্যাঁ, আড্ডা তো হতো। হতো, তখন তো একটা যেখানে আড্ডার ব্যাপার ছিল। আড্ডার ব্যাপার ছিল, তুমুল একটা আড্ডার তুমুল ব্যাপার ছিল। হ্যাঁ, কিন্তু দেখা হয়নি। আপা, বিলেতে আপনি একটা কাজ করছেন অনেকদিন ধরে, বিজয়ের ফুল। এই বিজয়ের ফুল আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্ত বুদ্ধির যে বিষয়টা, সেটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটা প্রসঙ্গ। সেইটা এখন কোন পর্যায়ে আছে? সেটা এই আমাদের একটা বিপন্ন সময় গেল তো, এবং তার আগেও কিছু সময়ের জন্য কাজটা সেভাবে হতে পারেনি। কারণ আমরা দেখেছি যে কোনো জিনিসকে সরলভাবে আমরা নামকরণ করি। মুক্তিযুদ্ধের কাজ করলেই তাদেরকে একটা ব্যাখ্যা মধ্যে ফেলে দেওয়া হতো। তা আমরা চাচ্ছিলাম অপব্যাখ্যার মধ্যে ফেলে দেওয়া হয়। অপব্যাখ্যার মধ্যে। তো সুতরাং মানে এটা তো এই যে কাজটি একটি মানে আমি বলি বর্ধিত বাংলাদেশ। কারণ বাংলাদেশের ১ কোটি মানুষ দেশের বাইরে আছেন এবং বিভিন্ন দেশে আছেন। তাদের কাজের যা অর্জন সেটা তো এই বাংলা মায়ের এই অর্জন, চলে আসে। এবং তাদের যে দায়বদ্ধতা সেটা শুধু সেখানে ভালোভাবে থাকা খাওয়া তো নয়। কোনো মানুষ বিদেশে গেলে তার উপর দেশ কোনো দায়িত্ব দেয় না, কিন্তু দায়িত্ব বর্তায়। বরং আরো বেশি বর্তায়, কারণ সে দেশ মাতৃভূমি থেকে অনেক দূরে থাকে। তার একটা হাহাকার থাকে, তার একটা বেদনা থাকে, একটা রোদন থাকে। তখন মাতৃভূমির একটি ঘাসও তার কাছে খুব প্রিয় হয়ে ওঠে। এবং বিদেশিদের কাছে যেটা হয়, তো তাদের কাছে তো দেশ মানে একটা ভূখণ্ড না, তাদের কাছে দেশ মানে হচ্ছে মানুষ। মানুষ। সুতরাং বাংলাদেশের যারা বাইরে আছে, যেটা শামীম বলল, তারাই বাংলাদেশকে চেনায়, তারাই বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রদূত। এখন সেই রাষ্ট্রদূত। বিজয় ফুল কোন পর্যায়ে আছে? উম, বিজয় ফুলের ব্যাপারটাই হচ্ছে, এটাকে আমরা বলি বিজয় ফুল কর্মসূচি। অর্থাৎ ৫টি পাপড়ি, সবুজ পাপড়ির মধ্যেখানে লাল, ৫টির মধ্যে আমাদের এই যে এক এক বাক্যেই মানে যে কিছু না জানে সে ওই রংটি দেখে বলে আরে এটা তো বাংলাদেশের পতাকা। কিন্তু মধ্যের ওই গোলটা হচ্ছে, রক্তটা হচ্ছে শহীদদের রক্ত, এবং সূর্যোদয় হয়েছিল বলে ১৬ই ডিসেম্বর এর নাম বিজয় ফুল। আর এই ৫টি পাপড়িতে রয়ে গেছে আরও অনেক বেশি বাংলাদেশ সম্পর্কে তথ্য। সেটা হলো যে কোনো শিশুকে, আমি মনে করি আসলে যে আমরা তো উপলব্ধির জায়গাটা নিয়ে কাজ করিনি এদেশে। আমরা মুক্তিযুদ্ধ এবং আমাদের সবচেয়ে গৌরবের ব্যাপারটা শিশুদের উপলব্ধির দ্বারে নিয়ে পৌঁছালে তখন বাকিটুকু ওইভাবে স্ফুরিত হয়। তো সেই জন্য ৫ পাপড়ির মধ্যে আছে আমাদের ৫টি জাতপাতের কথা, বাঙালির পঞ্চব্যঞ্জনের কথা, ৫টি বাংলাদেশের নদীর কথা, এবং হচ্ছে ৫টি যেটা মৌলিক দাবি যা আমাদেরকে পাকিস্তানিরা দেয়নি, যে জন্য যুদ্ধটা হয়েছিল। ছোট্ট একটি ফুল, এত কিছু বলা যায়। কারণ এটা হলো যে একটা হাতে কলমে বানাতে হয়, এবং সামনে একজন মুক্তিযোদ্ধা বা সেই সময়ের মানুষ এসে ওই সময়ের গল্প করেন। সেজন্যই এটা, আর যেহেতু ওয়েবসাইটের উপর নির্ভর করে আমরা চলছি, কারো কোনো অনুমতি নিতে হয় না, যে করে তারই। সেই জন্য এটা বহির্বিশ্বে নানান দেশে এটা পালিত হয়, আমাদের দেশেও হয়। এবং এভাবেই ছড়িয়ে পড়ছে আমাদের ৩০ লক্ষ মানুষ এবং ২ লক্ষ মা বোনের যে কষ্ট, বেদনা, এবং পুরো তার গল্প মধ্য দিয়ে চলে আসে। উদিত যে সূর্য এবং রঙিন বাংলাদেশ ছড়িয়ে পড়ছে। প্রত্যেকে ব্যক্তিগত গল্পগুলি বলেন, তাদের দাদি নানির কাছে কি শুনেছেন, এখন তো ওই পর্যায়ে চলে গেছে, অথবা শিক্ষকের কাছে কি শুনেছেন, সত্যিকার গল্পগুলো আমরা তখন করি আর কি। এবং যাতে আমার মনে হয় যে ভেতরে একবার গেঁথে গেলে সেটি থাকে স্থায়ী। এখন তো আমরা ঢাকা শহরে জাতক হয়েছি, কিন্তু আসলে তো আমাদের জন্ম এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে কিংবা কোনো মফস্বল শহরে। আমার হাতে আপনার একটা বই, স্মৃতি শহর বরিশাল, এবং ফেসবুকে আপনার যে লেখাগুলো আমি পড়ি, কিংবা
অন্যান্য বন্ধুরা কিংবা আপনার ফেসবুক বন্ধুরা যারা পড়ে, আমি নিশ্চিতভাবে বিস্মিত হই যে আপনার স্মৃতি এবং একই সঙ্গে সেই সোপানগুলো কিভাবে আপনি তুলে নিয়ে আসেন। স্মৃতিশহর বরিশালে বইটির মধ্যে নিশ্চয়ই সেই ব্যাপারগুলি আছে? সেই ব্যাপারগুলো আছে, কারণ আমার কাছে তো এটা শুধু স্মৃতির শহর নয়, আমার কাছে এটা আমার বেড়ে ওঠা, আমি আজকে যে আমি, তার পেছনে এই বরিশাল শহর, তার মানুষ, তার একটা বিরাট ভূমিকা আছে, এবং এটা আপনারও শহর, নিশ্চয়ই। যদি বলে নেই। জি। তো সুতরাং এই ব্যাপারগুলো যখন আমি পেছন ফিরে তাকাই এই জায়গাতে এসে, তখন কিছু থাকে পারিপার্শ্বিকতার স্মৃতি, আমার বাড়ি, যে পাড়ায় আমি বড় হয়েছি। সেই সময় কোনো প্রেমের স্মৃতি এখানে আছে? না, বাল্যপ্রেম করিনি, সুতরাং প্রেমের কোনো আমিও আগ্রহী স্মৃতি নেই। জানার জন্য। স্মৃতি নেই। তবে আমার না, শিক্ষক, কিন্তু আপাতত আগ্রহী ওই সময় কোনো বাল্য প্রেমের স্মৃতি না, আছে কি? বাল্যপ্রেমের কোনো বালিকার করার- সঙ্গে? না, কোনো বালিকার এটা সঙ্গে- আপনার বাবা তো শিক্ষক ছিলেন, হ্যাঁ, নিশ্চয়ই। সুতরাং ভয়ে কি এড়িয়ে গিয়েছিলেন? ভয় ঠিক নয়, আসলে আমার মনে হয় যে অন্যান্য এত বিষয়ে এত বহুধামাত্রিক উৎসাহ ছিল, তার জন্য হয়তো ওইদিকে আমি দৃষ্টি ফেরাতে পারিনি, তাতে ক্ষতি কিছু হয়নি। না, আপনি ফেরাতে পারেননি, কিন্তু আপনি তো তখন খুব চৌকুশ ছিলেন। আপনার যে ছবি দেখেছি, হ্যাঁ। এইরকম চুল, কি সুন্দর ডার্ক সাইডে রাজকীয় একটা চেহারা, কেউ কি? সেটা তাহলে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে, বরিশালে নয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে বলুন বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল? বিশ্ববিদ্যালয়ে আসলে যে মানে প্রেমের তো একটা ঘটনা বিশ্ববিদ্যালয়ে থাকে। তো আমি যার প্রেমে পড়েছিলাম আমি আসলে আমার বন্ধুদের প্রেমে পড়ে যাই, এবং আমার জীবনে দুজন বন্ধু, দুজনেরই প্রেমে পড়েছি, দুজনকেই বিয়ে করেছি। তার কারণ হচ্ছে যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনার বন্ধু বান্ধব নেই, আমি বললাম যে না, আমি এই ব্যাপারে একটু শঙ্কিত থাকি, কারণ বন্ধুত্ব হলে পরে, বিশেষ করে মেয়েদের সঙ্গে, তাহলে পরে ও বিয়ে করে বলতে পারি। তো সুতরাং হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে তো প্রেম হয়ে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের সময় তো বিভিন্ন জুটির প্রেম ছিল, এবং কিছু কিছু জুটি তোমাদের তুমি আর বেনু ছাড়াও তো তোমাদের ইকোনমিক্সে এতগুলো আমাদের, জুটি, হ্যাঁ। আমার আরো বন্ধুদেরও। হ্যাঁ, কারণ ওই সময় কিন্তু অনেক জুটি পরবর্তী সময় ঘর সংসার বেঁধেছে, তারা আমাদের একই সঙ্গে সহপাঠী ও সতীর্থ। আমরা 69 সালে 69 বিশ্ববিদ্যালয়ে সালে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ঢুকেছি। করেছি। তবে আবারও আপনার সেই প্রশ্নে যদি ফেরত যাই যে বরিশালের ব্যাপারে, তো সুতরাং বরিশাল শুধু স্মৃতির শহর নয়, বরিশাল আমার বেড়ে ওঠার শহর এবং আমাকে তৈরি করার শহর, আমি সেইভাবেই দেখি। সেই জন্য আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, বরিশালের প্রতি একটা, আপনার একটা স্মৃতি আছে, সেটি হচ্ছে যে দ্বিজেন শর্মাকে নিয়ে। হ্যাঁ, আপনার একটা স্মৃতি আছে দ্বিজেন দাকে নিয়ে, তিনি গাছ লাগাচ্ছিলেন এবং এই মানুষটি যেখানে যেতেন সেখানেই তিনি বৃক্ষকে নিয়ে যেতেন। একটা একদম। বিস্ময়কর স্মৃতি। একদম বিস্ময়কর স্মৃতি, কারণ আমার মনে আছে যে তিনি আমাদের বাড়িতে আসতেন, তখনও তিনি অকৃতদার। জি। তাই এসে একদিন আমার বাবা, যিনি দ্বিজেন শর্মার সহকর্মী ছিলেন, তাকে বলেছিলেন যে স্যার, আমি এই সারা বিএম কলেজকে সবুজে সবুজে ভরে দেব। তা আমি তখন ছোট, খুবই ছোট, 10-11 বছর। আমার খুব আশ্চর্য লেগেছিল যে একজন মানুষ একটা জায়গাকে, অত বড় জায়গা, সেটাকে সবুজে সবুজে একেবারে ভরে দেবেন। দ্বিজেন শর্মার লাগানো গাছ এখনো আছে সেই সেই জায়গাতে, এবং নানান জাতীয় গাছ এবং তিনি ওকে লাগিয়েছেন। সঙ্গে নিয়ে লাগানো আছে, আমি সেটাও আছে। আমাকে দেখিয়েছে। না, ওই লেখায় তো আছে যে দ্বিজেনদা লাগাতেন, তিনি পিছু পিছু আমি ঘুরতেন। পিছনে পিছনে থাকতাম, তার থাকতেন। জন্য মানে খুব দয়া পরবশ, এবং তার গাছ লাগানো ছিল অনেকটা প্রার্থনার মতো, মানে মাটি দেওয়া, জল দেওয়া, এবং একবারে মৌনভাবে তিনি এটা করতেন। তো আমি পিছনে পিছনে ঘুরতাম, দেখে একদিন খুব দয়া পরবশ হয়ে তিনি আমাকে একটা একাশিয়া গাছ লাগাতে দিলেন, সুন্দর ফুল ফোটে, এবং সেটা লাগানো হলো ছাত্রীদের যে মিলনায়তন বা বিশ্রামাগার, তার বাইরে। তো পরবর্তী সময়ে অনেক পরে, প্রায় 20-25 বছর পরে নিউ মার্কেটে তার সঙ্গে দেখা হলে পরে তিনি বলেছিলেন যে তো তোমার গাছের কি খবর, মনে রেখেছেন? মনে রেখেছেন? আমি বললাম যে হ্যাঁ, ভালো খবর, তবে দুঃখজনক হচ্ছে যে ওই গাছ আমি লাগিয়েছি, এই কথা আমি আমার মেয়ের সহপাঠীদের বলেছি, কিন্তু কেউ তারা বিশ্বাস করেনি। এটাই হয়। হ্যাঁ, আমি বিশ্বাস করেছি এবং আমি দেখে এসেছি। নিশ্চয়ই। এখন বিশ্ববিদ্যালয় জীবনে আপনার তো সমস্যা ছিল অনেক। এটা বললে তো লোকে ভাববে কোন ধরনের সমস্যা। সমস্যা ছিল যেহেতু আপনি কি বলবো, সৌন্দর্যে এক অস্পরীর মতো ছিলেন,
আপনার পেছনে মৌমাছি ঘুরে নাই? আজকে কি প্রেমের উপাখ্যান হবে? অল্প একটু হোক না, তাহলে তো ঈদের 7 অনুষ্ঠান বছর তো। বয়স থেকে শুরু করতে হয়। 7 বছর বয়স থেকে? সেটা হলো 7 বছর বয়সে আমি বাবা তো সরকারি চাকুরে ছিলেন, ফেনীতে ছিলাম। তো ফেনীতে আমাদের এতদিনে জানি না আমার সেই নায়ক কোথায় আছে। সে ছিল ক্লাসের ফার্স্ট বয়। আচ্ছা। তো আমাদের সেই সময়ে প্রতিদিন ওই রিক্সা করে আর একটু ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে মানে স্থানীয় সিনেমা হলের যে নতুন সিনেমা আসতো প্রচার তার করতো, প্রচার তার করতো। ঘোষণা দিত। এই সাবিহা, সন্তোষ, উত্তম, সুচিত্রা এবং এর মধ্যে আম, যে ছবিটার মধ্যে যেসব বাক্য ছিল এগুলো তো আমাদের জন্য তো গর্হিত। একটি বাক্য হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা। এটা তো অসম্ভব, মানে পৃথিবীর সনাতন বাক্য, কিন্তু চির আধুনিক। চির আধুনিক। একদম। মিজান ছিল আমার সহপাঠী, আমরা দুজনেই ক্লাস 3-তে বা 4-এ পড়ি এরকম। তো মিজানের হাতের লেখা খুব সুন্দর ছিল, ফার্স্ট বয় ছিল। একদিন স্কুল তুমি তো ছুটির সময় এখন বাল্যপ্রেমের নমুনা পেয়ে গেলে, যেটা আমাকে জিজ্ঞেস করেছে। বলুন কি লিখছে সে আপনাকে? তো ছুটির সময় সব বন্ধুরা মিলে যাব, ব্যাগ ট্যাগ এগুলি নিচ্ছি, এমন সময় আমার কাছে এত বড় একটা কাগজের দলা এসে পড়লো। ওই একেবারেই টিপিক্যাল গল্প আর কি, আমার উপরে পড়লো। পড়ার পরে আমি এটা, আমার একটা বন্ধু বললো, এই শামীম, তোকে তোকে কেউ ঢিল দিয়েছে। তা আমি এটা খুললাম, খুলে দেখলাম মিজানের সুন্দর অক্ষরে লেখা, শামীম আমি তোমাকে ভালোবাসি। বাহ! তো শোনো, এটা পাওয়ার পরে আমাদের জাদ্রেল মালেক স্যার, যিনি অঙ্ক করাতেন, তিনি তখনও রুমের মধ্যে। আমি না এটা পেয়ে হতভম্ব হয়ে আমি কান্না জুড়ে দিয়েছি। স্যার বলেন শামীম কাঁদে কেন? তখন বন্ধুরা ধরে টরে নিয়ে গেছে, আমি এটা দিয়েছি। মিজান দাঁড়িয়ে অপেক্ষা করছিল যে আমার কি প্রতিক্রিয়া হয়। স্যার দুটো লাফ দিয়ে গিয়ে ওর কলার ধরে ওর সামনে নিয়ে চলে এসেছিলেন, নিয়ে বললেন দেয়ালের দিকে মুখ ফেরা। ওকে দেয়ালের দিকে আটকে দিলেন যতক্ষণ পর্যন্ত আমরা না যাই। আমি তো ফেরার পথে ওর জন্য মনের মধ্যে আমার এত কষ্ট হলো যে কেন আমি এটা করতে গেলাম, আমার জন্য মিজানের এরকম শাস্তি। আহা, এবং প্রেম। এটার একটা গল্প আছে বিভূতিভূষণের, জি। ঠিক এই রকমেরই গল্প। এবং এই জায়গায় এসে তারপরে দেয়ালের দিকে পেছন ফিরেছে, তারপর পিটিয়েছেন আর কি আরে, তাকে। আগে তো পিটানি, হ্যাঁ, মানে কিন্তু মালিক স্যার পিটায় নাই। পিটান নিয়ে পিটান- উনি শাস্তি দিয়েছেন। পিটিয়েছেন এবং পিটিয়ে বলছেন যে এর অর্ধেক হচ্ছে প্রেমপত্র লেখার জন্য, Oh, yes. আর বাকি অর্ধেক হচ্ছে 3টা বাক্যে 5টা বানান ভুল। অসাধারণ ব্যাপার। আপনি তো গদ্যের সঙ্গে আপা কবিতার সঙ্গে, আপার কবিতা কখনো কখনো পড়া হয় আপনার? হ্যাঁ, আমি পড়ি। আম, আমি গদ্যের মানুষ হলেও পরে কবিতা পড়ি, কবিতা খুব ভালোবাসি। তো আমি শামীমের আগের কবিতাও পড়েছি, বর্তমান সময়ের কবিতাও পড়েছি। তো আমি যখন কবিতা পড়ি তখন কতগুলো জিনিস ওর কবিতা আমাকে আকর্ষণ করে। একটা হচ্ছে তার চিত্রকল্প, এবং এটা আমাদের দৈনন্দিন জীবনেও মাঝে মাঝে আপনি আপনি কবি সেজন্য আপনি বুঝবেন, কিন্তু যারা কবি না তাদের পক্ষে অনেক সময় ধরতে অসুবিধা হয়। যেমন হঠাৎ করে একটা মেঘ দেখা গেল আকাশে রঙিন, এবং বলা হলো যেটা আলোর বিস্কুট। আলোর বিস্কুট। বিস্কুট তা এখন, কিংবা ধরুন বলা হলো যে গর্ভবতী মেঘ। তো এই জাতীয়, তখন সাধারণ যিনি পাঠক বা সাধারণ মানুষ, অকবি যারা, জি। এইভাবে বলি, তাদের জন্য একটু বুঝতে কষ্ট হয়। অসম্ভব কষ্ট হবে। হ্যাঁ। তো এরকম যখন আপনি ব্যাখ্যা হ্যাঁ। করছেন এবং অনুভব করছেন, তখন নিশ্চয়ই শামীম আজাদের একটা কবিতা আমার নিশ্চয়ই, দর্শকেরা হ্যাঁ নিশ্চয়ই। শুনতে চাইবে তবে আপনার একটা কণ্ঠে। কথা বলি যে আমি মনে করি যে শামীমের কবিতা শুধু চিত্রকল্পের জন্য নয়, তার ভাষার ব্যবহার, যেমন বাংলা, আরবি, সিলেটি ভাষা খুব স্বতঃস্ফূর্তভাবে তার কবিতায় আসে। আর তৃতীয় কথা বলে আমি কবিতায় যাচ্ছি, সেটা হচ্ছে যে তার প্রথম দিকের কবিতা, এবং সেটা অনেকেরই হয়, সেই কবিতাতে অনেক সময় আমরা মনে করি যে কবি প্রথম দিকের কবিতায় আধুনিকতার একটা ছোঁয়াচ দিতে গেলে অনেক সময় সেই কবিতা খুব সহজবোধ্য হয় না। কিন্তু শামীমের এখনকার কবিতা, গত 20 বছরে আমি বলবো, শুধু সহজবোধ্য না, এটা হৃদয়ে আপনার আঘাত করে এবং হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি কবি হিসেবে
শামীমেরও একটা উত্তরণ ঘটেছে। ধন্যবাদ সেলিম জাহান। এখন শুনেন, এই জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু অন্তর্গত এই ব্যাপারগুলি বেরিয়ে বেরিয়ে আসে। আসে, এটা কিন্তু নিশ্চয়ই। যদি এই অনুষ্ঠানটা না হতো, আপনার কবিতা সম্পর্কে সেলিম জাহান কি ভাবে সেটা কিন্তু আপনি জানতেন না। হ্যাঁ, তাই তবে না? মনে একটা কথা আমি বলি জি। যে কি বলবেন? বাংলাদেশে কবির সংখ্যা একটু কমা দরকার। আপনার বিরুদ্ধে মিছিল হবে। হ্যাঁ, তা হোক। আপনার কারণ বিরুদ্ধে ওই যে মিছিল হবে। বোধহয় জীবনানন্দ দাশের কথা যে সবাই কবি হয় না, কিছু কিছু কবি কবি হয়, সেই অবস্থা। জি। আচ্ছা, আমি শামীমের যেই কবিতাটি পড়ছি, এটা তার কবিতা সংগ্রহ ২, সেখান থেকে, এবং খুব সম্ভবত এটা তার একটা কাব্যগ্রন্থের আকাশে হেলান দিয়ে, সেই কাব্যগ্রন্থের নদীতে হেলান দিয়ে। নদীতে হেলান দিয়ে সেখানে। কবিতাটির নাম হচ্ছে যখন নদীটি বহিয়া যেত। প্রেম ছিল সেই নীলগিরি থেকে এক শূন্যে ঝাঁপানো পাখি। প্রেম ছিল সেই নীলগিরি থেকে এক শূন্যে ঝাঁপানো পাখি। কথায় কথায় মৃত্যুকে তখন করেছিল আমি রাখি। সে মৃত্যু ছিল না এক ম্লান দানাহীন স্বাদহীন আর আসমানি কোনো কণা। সে মরণ ছিল গোলাপি কুয়াশা বেদনা বিলাসী ফনা। কামড় ছিল না, ছিল চুম্বন, ওষ্ঠেই ছিল আঁখি। সিথানে ফুটত সোনার বুদবুদ, চুলে বুকে মাখামাখি। কামও তখন মৃত্যু হইয়া গায়ে সেঁটেছিল কবি। প্রেমের পরীক্ষা গভীর ছিল, ছিল ছোবল সূর্য শক্ত সবই। তবু তার জল জলে এক স্মৃতি ছিল, নদীর উদরে ডুবেছিল সব গহন দহন ঢেউ। তুমি ছিলে এক ২২ মাইল হাঁটা মজ্জুব মানুষ, আমার অক্ষিপক্ষীর কেউ। বাহ, চমৎকার। এর আগে আমি যে কথাটা বলেছি, আপনি কবিতাটি দেখবেন যে এক কথ্য ভাষা এবং সাধু ভাষার সংমিশ্রণ আছে। আরবি বা ফার্সি শব্দ ব্যবহার করা হয়েছে, মজ্জুব মানুষ, এবং তার চিত্রকল্পগুলো প্রত্যেকটি বাক্যে এটা অসম্ভব রকমের সুন্দর। এবং আপনি যখন পড়ছিলেন তখন কিন্তু শুনতে একটা সুরেলা, এটা শুধু কবিতা না, এটার সঙ্গে এক ধরনের সঙ্গত তৈরি হচ্ছিল, সুরের সঙ্গত। একদম। এবং আমি মনে করি যে আবারও শামীমের কবিতায় যদি আসি, যে ওর কবিতার মতো ওর গদ্য অসম্ভব সুরেলা, যেটাকে আমরা ইংরেজিতে লিরিক্যাল বলে থাকি। জি। তো এই সুরেলা গদ্য কিন্তু অনেকটা তাকে কবিতার আবহ তৈরি করে যখন আমরা শামীমের গদ্য পড়ি। হ্যাঁ, নিশ্চয়ই। এটা যে শুনছি বসে বসে, আমার একটু মন্তব্য নেওয়া হোক। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমত যে মানে যে কোনো গাছের গোড়ায় তো জল লাগে। নিশ্চয়ই। তো সেলিম জাহান তো নিত্য কবির সেই বৃক্ষ বাড়ার জন্য তার জল দেন। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, কবিতাটা কিন্তু তাকে নিয়ে লেখা। দারুণ, দারুণ। এই তো মন, মানসিকতা এবং প্রেম এবং সংসার এবং জীবন বোধ এভাবেই তো সংবেদ হয়ে ফুটে ওঠে, তাই না? এবং এই যে অনুভবের মধ্য দিয়ে আমাদের যে বেঁচে থাকা এবং তৃষ্ণার ভেতর থেকে যে আনন্দ লাভ করা, সেটা একজন কবি কিংবা লেখকের পক্ষে অনুধাবন করা সম্ভব, এবং সেটা নিশ্চয়ই আপনারা করছেন। সেলিম এই ভাই। শোনো, জি। একটা ব্যাপার মনে করি আমি, যেমন আমাদের তিনজনের বংশলতিকা একটা আছে, সেটা হচ্ছে দু ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ হয় যেরকম, সেটা হচ্ছে আমরা সবাই যাদেরকে দেখি। আরেক ধরনের মানুষ হচ্ছে গদ্য লিখুন, অর্থনীতি লিখুন, গল্প লিখুন, উপন্যাস লিখুন, সবাই আসলে কবি বংশের মানুষ। প্রাচীন শুরুটা হচ্ছে কবিতা থেকে, সুর হ্যাঁ, থেকে, কারণ ছন্দ এই যে থেকে। এই ব্যাপারটা, যে কোনো ঘরানাই সাহিত্য করি না কেন, ওই মনটা থাকতে হয়। হ্যাঁ, এবং একই সঙ্গে ধরুন যে নাটকের মানুষ, কিংবা ধরুন যে হ্যাঁ, চিত্রকলা, নাটক, যে ছবি আঁকে, চিত্র, কিংবা ধরুন যে মেয়েটি বা যে ছেলেটি নৃত্য করে, সবারই তো অথবা যে সুরের একটা ছবি সংযোগ তৈরি থাকে, করে। ছবি তৈরি করে, সিনেমা বানান, সবকিছু মিলিয়ে শিল্পের যে কোনো জায়গায় থাকুক না কেন, সকলের একটা সংযোগ এর থাকে, জন্য একটাই বংশ, সেটা কবি বংশ। কবি বংশ। এবং শিল্পের সব জায়গায় থাকে সুর, জি। শিল্পের বাইরের বিভিন্ন জায়গায় থাকে অসুর, এবং শিল্পের মধ্যে থাকে প্রেম। হ্যাঁ, নিশ্চয়ই, সেই প্রেমটা শুধু শারীরিকগত নয়, চেতনাগতও বটে। অবশ্যই। ওই চেতনাগত প্রেমটা না থাকলে সম্ভবত কোনো ফুল ফোটে না। সেলিম ভাই, আপনার একটা গল্পের বই, গল্প নাও তো হতে পারে,
অন্যরকম একটা গল্প, মানে নামটাই অন্যরকম। এখানে আপনার দুটো গল্প নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমার কিছু প্রিয় গল্পের মধ্যে আছে। এবং ওকে নিয়েও কিছু গল্প আছে, সুতরাং এটা হতেই হবে, হতেই হবে। হতেই হবে। যেন আপনাকে নিয়ে কবিতা, স্বাভাবিকভাবে আপনি কবিতা গল্প লিখবেন তাকে নিয়ে। আমি যে গল্পটা নিয়ে প্রথম কথা বলতে চাই, তার আর পর নেই। একজন লেখক কতভাবেই না দেখতে পারে একটা দৃশ্যকল্পকে, একটি ঘরের মধ্যে একটি মেয়ে মানে কিভাবে বেঁচে আছে, আসলে কি বেঁচে আছে, সে কি আসছে বা সে কি খাইছে, সে কি হাঁটছে, সে কি ঘুমোচ্ছে। ছোট গল্প, মানে 250 শব্দ হবে হয়তো সব হ্যাঁ, মিলিয়ে, এরকম এরকম 250 বা 300 300 শব্দ। কিন্তু খুব চমৎকার একটা চিত্রকল্প আপনার এই গল্পটার মধ্যে। এটা কি আপনি দেখেছিলেন কোথাও জানালা দিয়ে এই দৃশ্য? এই গল্পের মধ্যে সত্য শুধু ওইটুকুই যে আলোর কথা বলেছে, দুটো জানালার কথা বলেছে। ওই জানালাটাও আমাকে হ্যাঁ, দেখিয়েছে। আমার যেখানে আমি কাজ করতাম সেখান থেকে দেখা যেত। এটা কোথায়? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। বাকি সবটাই কিন্তু কল্পনা। আচ্ছা। কারণ এই কল্পনার মধ্যে আছে যে হয়তো কোনো একটা অসুস্থ মেয়ে ওখানে ছিল, অথবা কোনো বৃদ্ধ ছিলেন, অথবা একজন চলৎ শক্তিহীন একজন বৃদ্ধা বহুদিন যাবৎ আছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে। তারপর একটা সময় আবার কল্পনা এসছে যে হয়তো কেউই নেই, রাইট, কেউ নেই। কেউই হয়তো নেই। আবার মনে হয়েছে হয়তো ওটা ভুতুড়ে বাড়ি, ওখানে ভূতের রাজ্য, ভূতেরা আছে। তো পুরো গল্পটাই কিন্তু নানান রকমের কল্পনা হতে পারে, কিন্তু শেষ করেছি একটা ইতিবাচক দিক থেকে দিয়ে। সেটা হয়েছে যে এবং বাতিটা কখনো নিভতো না, জি। সেটাই আমাকে আকর্ষণ করেছে। তো শেষ করেছি এইভাবে যে হয়তো একদিন আমি তাকালে দেখতে পাবো ওই জানালাটা খুলে গেছে, একটি মেয়ে মুখ বাড়িয়ে দেখছে নিচের কি হচ্ছে জনস্রোত। আমি শেষ 3টি লাইন পড়ে হ্যাঁ, শোনাতে নিশ্চয়ই। চাই শুধু দর্শক আপনারা যারা দেখছেন। তারপরে একসময় সেই মেয়েটি জানালা থেকে সরে যাবে। তারপর ধীর পায়ে গিয়ে হয়তো বাতি দুটো নিভিয়ে দেবে। তারপর সে ঘোলাটে বাতি কখনো নেভেনি, সে বাতি নিভে যাবে। তারপর তার আর হয়তো কোনো পর থাকবে না। আমি সেলিমের গদ্য নিয়ে যেটা বলতে চাই, এই গদ্য তো গদ্যের যে ভঙ্গি, যে ভাষা, যে শব্দচয়ন, এগুলো ছাড়িয়ে যে ব্যাপারটা হচ্ছে, আমরা যাকে বলি অভিনিবেশ, অভিনিবেশ সহকারে জীবন দেখা, দেখার বাইরেও দেখা। আমি এইখানে আরেকটু শব্দ যোগ করব, অভিনিবেশ আছে এবং সহজিয়া, হ্যাঁ, তীব্রভাবে সহজিয়া। আমি আরেকজন মানুষকে সেলিম ভাইয়ের লেখার সঙ্গে যুক্ত করে দিতে চাই বা আমি পছন্দ করি, শহীদ ইসলাম চৌধুরী স্যার। তার কঠিন বিষয় নিয়েও লেখাটা খুব সহজ, এত সহজে পড়া যায় এবং আমরা যেটা ইংরেজি শব্দ বলি কমিউনিকেট, সেটা এত সহজে গেঁথে যায়। ঠিক সেলিম ভাইয়ের লেখাও। আমি এতে আবার যোগ করি, অর্থনীতি বিষয় তো খটোমটো। জি। আমরা যে কোনো বিষয়ই, ধরো কার্ল মার্কস পড়তে গেলে তার একটা চিলড্রেন ভার্সন অথবা একটা সহজ ভার্সন থাকে, শেক্সপিয়ারেরও আছে, সব কিছুর আছে। কিন্তু এই যে অর্থনীতি এবং আমাদের বাঙালির অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি কার জন্য লেখা? শুধুমাত্র একাডেমিক নিশ্চয়ই না। তা তো না। সেলিমের লেখাতে কিন্তু সহজিয়া অর্থনীতি হয়ে গেছে, যার জন্য একজন সাধারণ আমার মতো মানুষ, আমি তো মানে অত ভালো বুঝি না অর্থনীতি, আচ্ছা। কিন্তু ওর লেখাতে আমি একেবারেই কিন্তু নির্দিষ্ট করতে পারি যে কি আমরা সাধারণ মানুষ হিসেবে এদেশের বাজেট থেকে চাই, বুঝতে পারছো? তো এটা একটা অসাধারণ গুণ অসাধারণ লেখার। ব্যাপার। সেলিম ভাই, আপনার আরেকটা গল্প, প্রেমের গল্প। এই প্রেমটা হচ্ছে যে প্রেম তো কত রকম ফের আছে। তীব্র একটা প্রেম, এর মধ্যে প্রেম আছে, আবার সেই প্রেমটা যখন একটা অন্য মাত্রা পায় তখন সেটা একদম পাঠককে মুগ্ধ করে তোলে, মুহ্যমান করে তোলে। যে গল্পটার নাম হচ্ছে শেষ বিকেলের মেয়ে, জহির রায়হানের উপন্যাসের নামে। হ্যাঁ। অসাধারণ একটা উপন্যাস জহির রায়হানের, এবং জহির রায়হান দেখিয়ে গেছেন যে কিভাবে কত সহজ করে গদ্য লেখা যায়, এবং একই সঙ্গে যে আরেক ফাল্গুন, হ্যাঁ। হ্যাঁ, সমস্ত উপন্যাসটা পড়ে পড়ে শেষে যখন বলে
ক্যারেক্টারটা আরেক ফাল্গুনে আমরা আমরা দ্বিগুণ দ্বিগুণ হয়ে হব। আসবো। আসছে ফাগুনে আমরা দ্বিগুণ দ্বিগুণ দেখুন আমার শরীর, আমাদের সব শরীর সময় শিউরে এই ওঠে। একটা লাইনই তো, আর লাগে তাই না না? কিছু। জীবন থেকে নেয়া কি প্রতীকী ছবি তিনি তৈরি করেছিলেন ৬৯ সালে ৭০ সালে। তো যাই হোক, আপনাদের মধ্য দিয়ে জহির রায়হানকে শ্রদ্ধা জানাই এবং শেষ বিকেলের মেয়ে যে গল্পটি মস্কোর পটভূমিতে লিখেছেন, এর কতটা সত্য আছে? এটা আসলে পুরোটাই সত্য। এটা পুরোটাই সত্য, গল্পের আকারে যদিও লেখা হয়েছে এবং যেহেতু এটার সঙ্গে বাংলাদেশের একটা সংযুক্তি আছে, বাংলাদেশের একটি ছেলের সংযুক্তি আছে, অলোক বসু। অলোক বসু, এবং এই গল্প কিন্তু নানান জায়গায় ঘটেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা আমরা নানান জায়গায় শুনেছি যে একটা প্রেম হয়েছে বিদেশি মেয়ের সঙ্গে, তারপর ছেড়ে দিয়ে চলে এসছে, না বলে চলে এসছে। এটা সেই রকমের একটা গল্প। তো আমি এইটা লিখেছি, এক নম্বর এটার মানবিক দিক তো আছেই, আরেক নম্বর মনে হয়েছে যে আমার একটা দায়বদ্ধতাও অনুভব করেছে, এবং দায়বদ্ধতাটা হচ্ছে যে মেয়েটি তো প্রতারিত হয়েছে, এবং মেয়েটি প্রতারিত হয়েছে এমন একটি ছেলের দ্বারা যে আমার দেশের ছেলে। তো অনেকটা আমার মনে হয় যে সেই জাতীয় একটা নৈতিক দায়বদ্ধতা বলবো না, কিন্তু একটা মানবিক দায়বদ্ধতা থেকে গল্পটা বলেছি। এবং প্রথম লিখতে যখন শুরু করেছি গল্পটা উতরাবে কিনা আমি ঠিক নিশ্চিত ছিলাম না, কিন্তু শেষের দিকে এসে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা গল্প হতে পারে। এই গল্পটার ভেতর থেকে আপনি একটা প্যারাডক্স ভেঙে দিয়েছেন, সেটা হচ্ছে এই যে আমাদের এই বাংলাদেশ কিংবা সাবকন্টিনেন্টের মানুষের একটা ধারণা আছে যে রাশিয়া কিংবা ইউরোপের মেয়েরা আহ, খুব মানসিকভাবে একক প্রেমে মগ্ন থাকে না, হ্যাঁ, তাই না? ওরা মুহূর্তে মুহূর্তে বা পরিস্থিতির কারণে পাল্টে যায়, প্রেমিক পাল্টায় কিংবা স্বামী পাল্টায়, সংসার পাল্টায়, অথবা খুবই সহজলভ্য। সহজলভ্য। কিন্তু এই মেয়েটি যে তার মা এবং মেয়েটি মিলে একটা কফির দোকান দিয়েছে এবং সেই মেয়েটির সঙ্গে আপনার যখন পরিচয় হয়, আপনি যখন বাংলাদেশ বলেন, চট করে সে বলে ঢাকা শহরটা কি বড়? হ্যাঁ, এটা তার প্রথম প্রশ্ন। ঢাকা শহরটা কি বড়? আর এবং একজন অলোক বসুকে সে এখনো ধারণ করে। হয়তো ৫ বছর ১০ বছর হয়ে গেছে। এখনো যে মনে রেখেছে এবং তার জন্য সে অপেক্ষা করছে এবং বিশ্বাস করে। এবং আপনি কিন্তু এইখানে উত্তম পুরুষের গল্পটা আপনি কিন্তু বারবার বলছেন ও আসবে না। না, অলোক বসুরা আসে না। অলোক বসুরা আসে না। হ্যাঁ, এটা কিন্তু বলছেন। এবং আরেকটা বলে যখন মেয়েটিকে বিদায় দিয়ে আপনি যখন ফিরে আসছেন এবং মেয়েটির, আমি আবারও এই গল্পের শেষটা পাঠকদের শোনাতে চাই, তাহলে কি হবে যে দেখুন একটা গল্পের কাঠামো বা একটা গল্পের পরিপ্রেক্ষিত কিংবা আখ্যান একজন গল্পকার কত কৌশলে, কত শিল্প কুশলতায় অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারে এবং মাত্রা দিতে পারে। তখনই দেখি শেষ বিকেলের আলো এসে পড়েছে মেয়েটির মুখে, কালো চুল, জলে টল টল নীল চোখ, আর ওর মিষ্টি মুখটিতে শেষ বিকেলের আলো পড়ে ওকে একে দেবীর মতো লাগছিল। আমার চোখ ঝাপসা হয়ে আসে, পেছনে তাকানোর আর সাহস হয় না আমার। কিছুদূর আসার পর হঠাৎ মনে হলো মেয়েটার নাম তো জিজ্ঞেস করা হলো না। তারপরই ভাবলাম কি আর হবে জেনে, তার চাইতে থাক না সে আমার কাছে শেষ বিকেলের মেয়ে হয়ে। দেখেন শিল্পের রিলেটটা কোথায়। আপনি মস্কোতে একটি মেয়ে অলোক বসুর সঙ্গে প্রেম আপনি যুক্ত করে দিলেন জহির রায়হানের শেষ বিকেলের মেয়ের সঙ্গে। এর চেয়ে অসাধারণ শিল্প আর কি হতে পারে? আমি আরেকটা ব্যাপার ভাবছি, আমাদের মতো পরিণত যারা দেশের সীমানার বাইরে গল্প লিখছি, কবিতা লিখছি, সাহিত্য লিখছি, আমরা সেসব দেশে ও ভিন্ন ভাষায় যখন লিখি আমাদের একটা পরিচিতি হচ্ছে আমরা ডায়াসপোরার লেখক। তো এই যে বাংলাদেশের কিছু লেখক, তারা যা লিখছেন এটা আমাদের বাংলা সাহিত্যে এরা না গেলে আসতো না। নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আপা, আসলে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো কয়েক ঘন্টা কথা বলা যায়, স্মৃতির তো কোনো শেষ নেই, দেশে বিদেশ সবকিছু মিলে। আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিচিত্রায়, সাজ পোশাক এবং পাঠকদের রুচি এবং বাঙালির মনন এবং মনীষাকে তৈরি করবার একটা ব্যাপার ছিল। আপনিই বোধহয় প্রথম শুরু করেছিলেন বিচিত্রায় সাজসজ্জা নিয়ে। এইটা একটু জানতে চাই। তো সুন্দর করে ব্যাপারটা গুছিয়ে তুমি বলে ফেললে যে মধ্যবিত্ত মানসিকতা যেটা বাংলাদেশে, যুদ্ধ শেষ হয়েছে, অর্থনীতি একেবারে গুড়িয়ে গেছে এবং একটা সময় দেখা গেল যে বাণিজ্য বেশাতে বিদেশি কাপড় চোপড় এগুলি পরা শুরু হয়েছে। অপর্ণা সেন তখন সানন্দা করছেন, আমার সম্পাদক সেই কিংবদন্তি সম্পাদক শাহাদত চৌধুরী। আমি তখন সাংবাদিকতা করি, ঢাকা কলেজে পড়াই আর সাংবাদিকতা করি। তার মনে হলো যে আমাদের দেশজ সংস্কৃতিটাকে
এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আমাদের শিল্প এবং আমাদের বাণিজ্য তার সুফলটা পায়। তাহলে কি করতে হবে? রুচি গড়তে হবে, এবং রুচির কেন্দ্রস্থলে থাকবে দেশি, এবং তোমার দেশের পোশাকে, তোমার দেশের সুতোতে যে কাপড়টা তৈরি হবে, তোমার গাছের পেঁপেটা হাতে চটকে মুখে মাখলে যে তোমার ত্বকটা সুন্দর হতে পারে। তুমি যে অ্যাকচুয়ালি যে এখন যেটা হয়, আমরা বলি সৌন্দর্যের একটা আছে, ম্যানিকিউর প্যাডিকিউর করে বার হতে পারো, কিন্তু যদি ভেতর থেকে পরিচর্যা না করো তোমাকে তো সুন্দর দেখাবে না। তো সব মিলিয়ে আমি বলবো যে অসাধারণ সম্পাদক পেয়েছিলাম। সম্পাদকীয় আমাদের যে মিটিংগুলো হতো, শাহরিয়ার কবির ছিলেন, চিন্ময় মুৎসুদ্দি ছিলেন, আমরা তো সব মানে এর পরবর্তী সময়ে যে দল, আমরা শহরের স্বাস্থ্য, শহরের নাগরিক দায়িত্ব, নারীর মন মানসিকতা, নারীর সম্পৃক্ততা, কুরুক্ষেত্র। শিল্প, সাহিত্য, কুরুক্ষেত্র, কোথায় পাবেন, কি করবেন, আপন দর্পণ, এগুলি নিয়ে আমার বিভাগটা হতো। তো এই বিভাগের উদ্দেশ্যই ওটা ছিল যে আমি বলতাম শাহাদত ভাইকে, শাহাদত ভাই বেগম তো আছে? বললেন হ্যাঁ, বেগম পত্রিকার থেকে এখন তারপরে আমাদের যে ব্যাপারটা, এটা আমাদের ম্যাগাজিনের মধ্যে যদি ওই বিভাগটা ইনক্লুড করে দেই তাহলে বিশ্ব, কারণ নিউজ উইক থেকে ওই যে এখানে সেখানে হচ্ছে সমস্ত কিছু। সুতরাং এই মধ্যবিত্ত মেয়েরা যখন বিচিত্রা পড়তে শুরু করলো, তখন পোশাকে আশাকে আধুনিকতা, স্বদেশ প্রেম, এগুলি নিয়ে তারা এগিয়ে যেতে লাগলো, এবং একটা সময় তো তুঙ্গ পুরো 80-র দশকে। আমি বলবো যে আমরা যেহেতু অনেক কি বলা যায়, পুরো সাংবাদিক দল আমরা তরুণ ছিলাম, আমরা অনেক খেটে করতাম, যে শুধুমাত্র বলে না দৃশ্যমানতা, আমরা সেদিন বলছিলাম না সারফেস লেভেলে সব কিছু হয়। তো সেলিম, আমি আর তুমি আলাপ করতে গিয়ে বলছিলাম যে সব জিনিসের এরকম হয়ে গেছে যে ম্যানিফেস্টেশন হচ্ছে খালি আপাত দৃষ্টিতে দেখা আর কি সমস্ত কিছু। হ্যাঁ, তখন আপনারা করতেও বাধ্য হতেন এই কারণে আপনাদের হাতে কোনো গুগল ছিল না যে আপনি টিপ দেবেন সব এসে হাজির হয়ে যাবে, ব্যাপারটা সেরকম ছিল না। ফলে কি হতো, যে কাজটা করতেন সেই কাজটা ছিল 100% না 300% নিবেদিত। একদম। নিবেদিত ছিল, ফলে ওই কাজটা পারফেক্ট হতো, এবং সম্পূর্ণ পারফেক্ট হতো, এর মধ্যে কোনো পারফেক্ট না হওয়ার কোনো উপায় ছিল না। এবং এটা হচ্ছে সর্বতোভাবে দৃষ্টিটা দিতে হতো যে বাজার মজুদ আছে কিনা, সুতাটা আসছে কিনা, তবেই লেখো। আর না হলে মানুষকে একদিকে ধাবিত করে দিয়ে গিয়ে তারপরে দেখা গেল ওখানেই তো ফুল স্টপ। আপনি শাহাদাত চৌধুরীর প্রসঙ্গে বলছিলেন, মুক্তিযোদ্ধা, এবং তার একটা ছবি যদ্দূর আমার মনে পড়ে যে কাঁধে রাইফেল এবং মাথায় একটা গামছা বাঁধা আছে, এবং ওই গামছাটা কিন্তু মুক্তিযোদ্ধারই শুধু নয়, এটা কিন্তু বাংলাদেশের আপামর মেহনতি কৃষক শ্রমিক মানুষেরও প্রতীক। তো সেই প্রতীকটা আপনারা ছড়িয়ে দিতে চেয়েছিলেন সকলের মাঝখানে, বাঙালি এবং মুক্তিযুদ্ধের চৈতন্যের মধ্য দিয়ে। আমরা অনুষ্ঠান প্রায় শেষ করে এসেছি। সৃজনের আড্ডা, আগেই বলেছি যে আপনাদের সঙ্গে কথা বললে কয়েক ঘন্টা নিরবচ্ছিন্নভাবেই বলা যায়, কিন্তু আপনারা টেলিভিশনের লোক, বুঝিয়ে বলবার কিছু নেই। অনুষ্ঠান শেষ করব, তার আগে এই ঈদটা কিভাবে আপনারা উদযাপন করছেন সেটা একটু জানতে চাই। প্রচুর চা খেয়ে আমাদের দুজনের জানো চায়ের রকম ফের আছে। কিরকম? মানে চায়ের সুগন্ধি, চা বানানোর প্রক্রিয়া, চায়ের কাপ, এটি আমাদের স্নেহভাজন একজন এবার আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের কাপগুলি খুব সুন্দর, এবং আমরা বৈচিত্র্যপূর্ণ চা খাই। এবং চার মতো মানে তুমি চিন্তা করে দেখো, বিদেশে যেটা পানশালায় হয়, আমাদের সেটা চাশালায়। চাশালায় হয়। ঈদে কি খাবে? মাংস কিরকম খেলেন? মাংস এবং তো রান্নার একটা ব্যাপার আছে। রান্নার ব্যাপার হলে যেটা হয় আর কি, আমার রান্না বলতে এখন বাধ্য হবে বলতে যে আমার রান্না পছন্দ করে, কিন্তু আরেকটা কারণ আছে, আমি তো সিলেটি মেয়ে, আমার কতগুলো সিলেটি রান্না আছে ঐতিহ্যময়, সেগুলো খুব পছন্দ করে। কিন্তু এই ঈদে আমার যেটা মনে হয়, আমার মায়ের রান্নার বইতে ওটা আছে যে আপনার মায়ের কি রান্নার বই আছে? রান্নার ছিল। বই আছে, পাঞ্জেরির থেকে বার হয়েছে, খাদ্যবিলাস, আচ্ছা এবং আমি তা সম্পাদনা করেছি। ওই যে বিচিত্রায় তিনি নিয়মিত লিখতেন। আচ্ছা। আর আমার প্রজন্মের আগে সেখানে তার যে রান্নাগুলো, ওইগুলো এত কি নাম সহজিয়া আপনার মায়ের? রান্না। আনোয়ারা তরফদার, আরো তরফ আনোয়ারা তরফদারের খাদ্যবিলাস। খাদ্যবিলাস। এবং ওর মধ্যে যে মাংসের কতগুলো প্রিপারেশন আছে, একটা ছিল আমার মা দেখতাম, গরুর মাংস তো অনেক আসতো, ছোট ছোট করে কেটে তারের মধ্যে গেথে রোদে শুকোতে দিতেন।
এবং পরে ওটা ভেজানো হতো হ্যাঁ, ভেজানো হতো ঠিক কোরবানির সময় নয়, আরো পরে, আরো পরে। তখন ফ্রিজ ছিল না, ফ্রিজ মনি। ছিল না, রাইট। এটা হচ্ছে একটা দেখেন মায়েরা কিন্তু preservation। বিকল্প চিন্তা চিন্তা করেছে। করেছে, হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। তো এখন ইচ্ছে করে মাংসের শুটকি করে আবার ওটাকে ভিজিয়ে করে খেতে, ওটা খুব সুস্বাদু হয়। সেলিম ভাইয়ের এই মাংস খাওয়ার কেমন? আপনি কি আহ, পছন্দ আমি, করেন হ্যাঁ, মাংস? একেবারে ঈদের দিনের যে মাংস সেটা খেতেও খুব পছন্দ করি। আর এটা বোধহয় আপনারও অভিজ্ঞতা আছে, ঝুরা গোশত বলে একটা ব্যাপার আছে, যত রানবো চটকাবে। এবং এইটার আসলে মানে আর্থসামাজিক দিক হচ্ছে যে এই কোরবানির ঈদ উপলক্ষে তো মানুষ হজে যেত, তো তাদের জন্য কিন্তু রাখা হতো এটা সংরক্ষিত মাংসটাকে প্রতিদিন একটু 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 করে, কারণ তখন তো ফিরতে ফিরতে 2-3 মাস লেগে যেত। এবং তার সঙ্গে চালের রুটি। তো ওইটা, ওই ঝুরা মাংস খাওয়ার একটা ব্যাপার আছে। আর আমার কাছে সবসময় ঈদের সময় মনে হয় যে এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে, আত্মীয় স্বজন আসছে, বন্ধু বান্ধব আসছে, খাওয়ার তো একটা দিক আছে, কিন্তু তার বাইরেও এই যে সম্প্রীতি, সৌহার্দ্য, দেখাশোনা, যেটা এখন বিরল প্রায়, মানে একই শহরে থেকেও 6 মাসে 9 মাসে দেখা হয় না, সেটার একটা বড় সুখ, এইটা আমি খুব উপভোগ করি। তো আপা এবং ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা, এবং একটা চমৎকার করে উদযাপন করুন। শুধু দর্শক, সিজনের আড্ডা যে পর্যন্তই, কিন্তু বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটা কবিতার রিশ না নিয়ে গেলে খুব ভালো লাগবে না। এবং শামীম আজাদ তার নিজের কণ্ঠে কি চমৎকার করে কবিতা পড়েন, সেটা একটি সঙ্গীত হয়ে যায়। তো এই সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করব। এই সঙ্গীতের মধ্যে একটু খাদ্যের সুগন্ধ থাকলে ভালো হতো আর কি। সেটা নিশ্চয়ই দর্শকেরা পেয়ে খাবার যাবে। খাবার নিয়েও কবিতা আছে, কিন্তু এখন সেটা নাই। ঈদের শুভেচ্ছা। নিশ্চয়ই। এবং কবিতাটা হচ্ছে সংকলিত প্রথা। সর্বসাধ্য মনে হলেও সকল কথা জানাতে নেই, সন্ধ্যাবেলার চিহ্নমালায় সমীকরণ করতে নেই, খরায় পোড়া বিশাল মাঠের শেষের শিশির খুঁজতে নেই, স্বচ্ছ গালে পুতির মতো অশ্রুবিন্দু জমতে নেই, জাগ্রত রাত ক্ষয় হলে পর প্রহরগুলো গুনতে নেই, শ্বাসটুকু সব বিনিঃশেষে হাতের চেটোয় পুষতে নেই, আহা, স্মৃতির তরং উদম করে লুপ্ত রুমাল খুঁজতে নেই, বর্তুলাকার ন্যাপথলিনের ক্ষয়িষ্ণু ছাদে দেখতে নেই, একটি বিরল প্রভাত পেলে চোখের কপাট খুলতে নেই, দিন যাপনের মলিন কাঁথায় রক্ত গোলাপ ছিঁড়তে নেই, সদ্য ফোটা কাব্য ফুলের ছন্দ খুঁজে ফিরতে নেই, হৃদয়বৃন্তে অস্ত্রোপচার প্রয়োগ করে দেখতে নেই।